সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমরা একটি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ, খুবই সাধারণ একটি রোগ নিয়ে আমরা আলোচনা করব, যেটি সম্পর্কে জানা সকলেরই জরুরি এবং যে রোগটি বা যে বিষয়টি সকলের পরিবারেই সে বিষয়ক রোগী রয়েছে এবং এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকা এবং জানা সকলের জন্যই অতীব জরুরি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ। দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন ডাক্তার নাসির উদ্দিন সাগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের আজকের উচ্চ রক্তচাপ বিষয়ক আলোচনায় আপনারাও সরাসরি অংশগ্রহণ করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আজকের আলোচনার আমাদের সম্মানিত অতিথির সাথে আজকের বিষয়ের আলোচনায় সরাসরি যুক্ত হচ্ছি। ডাক্তার নাসির উদ্দিন সাগর, আপনি দীর্ঘদিন ধরেই কার্ডিওলজি বিভাগে রোগী দেখছেন, অনেক মানুষের সেবা দিচ্ছেন। আমরা মূলত আজকে অতীব জরুরি, অতীব বলবো যে সাধারণ যে বিষয়টি খুবই কমন এবং সকলের জানা জরুরি, উচ্চ রক্তচাপ, এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই যে রক্তচাপ এটি আসলে কি? ধন্যবাদ আপনাকে। রক্তচাপ আসলে একজন মানুষের বেঁচে থাকার যে সাইনগুলো আছে, জি, আপনি অ্যাজ এ ডক্টর আপনি জানেন যে আমরা যখন একটা মুমূর্ষু রোগী দেখতে যাই অথবা একটা রোগী যখন মারা যায়, তখন আমরা সবার আগে যেটা করি যে রোগীর পালস দেখি এবং ব্লাড প্রেশার দেখি। জি, অর্থাৎ আমাদের এই ব্লাড প্রেশারটা যদি থাকে তাহলে এই রোগীটা আমরা ধরে নেই যে রোগীটা এখনো বেঁচে আছে। জি, তাহলে এইটা হচ্ছে একটা ভাইটাল সাইন অফ হিউম্যান বডি, অর্থাৎ এই সাইনটা থাকলে একজন মানুষ জীবিত থাকে। জি, এটা কিভাবে হয় যে আমাদের হার্ট থেকে যে রক্তগুলো আসতেছে সেগুলো রক্তনালীর মধ্য দিয়ে কিন্তু সারা শরীরে প্রবাহিত। জি, এখন এগুলো প্রবাহিত হতে গিয়ে রক্তনালীর উপরে যে প্রেশারটা ক্রিয়েট করতেছে, যে ফোর্সটা দিচ্ছে, সেটাই কিন্তু আমরা ব্লাড প্রেশার হিসেবে পাচ্ছি। অনেক ধন্যবাদ। তাহলে এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো কখন? হ্যাঁ, এইটা হচ্ছে আমরা আজকের আলোচনায় অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোক নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে এজ ভ্যারিয়েশন আছে, একটা নির্দিষ্ট লিমিটের উপরে গেলে তখন আমরা এটাকে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার বলি বা হাইপারটেনশন বলি। সেটা অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে যখন 140/90 এটার উপরে যখন ব্লাড প্রেশারটা হয়, তখনই কিন্তু এটা আমরা উচ্চ রক্তচাপ বলি। জি, তার মানে আমরা তো জানি যে, এবং সাধারণ মানুষও জানে যে রক্তচাপের যে দুইটা মাপ, ডায়াস্টোলিক এবং সিস্টোলিক, এই দুইটা মাপের মধ্যে যদি সিস্টোলিকটা যদি 140-এর বেশি থাকে আর ডায়াস্টোলিকটা যদি 90-এর বেশি থাকে, তাহলে এটা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা, এই রক্তচাপের কি কোনো নিম্ন সীমা আছে কিনা, যেটার কারণে তার নিচে নেমে গেলে? রক্তচাপের নিম্ন একটা সীমা আছে, সেটা হচ্ছে যে 90-60, অর্থাৎ 90 সিস্টোলিক, ডায়াস্টোলিক যদি 60 থাকে, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন লিমিট। এটা নিচে যদি যায় তাহলে এটাকে আমরা হাইপোটেনশন বলি, অর্থাৎ নিম্ন রক্তচাপ, যেটা হাইপোটেনশন। তো এইটা হাইপোটেনশনটাও কিন্তু আসলে আমাদের দেশে খুব একটা অ্যাংজাইটির কারণ রোগীদের, যে আমার লো প্রেশার। অনেক রোগী আমাদেরকে এসে বলেন যে আমার লো প্রেশার, আমার মাথা ঘোরাচ্ছে, আমার শরীর দুর্বল লাগতেছে, এরকম কিন্তু আমরা পেশেন্ট পাই যারা বলেন যে লো প্রেশার। বেসিক্যালি লো প্রেশার কোনো ক্ষতিকর জিনিস না। এক একজনের বডি বিল্ড এবং এক একজনের জেনেটিক্স অনুযায়ী কারো কারো লো প্রেশার থাকতে পারে, কিন্তু সেটা কার্ডিওভাস্কুলার ইম্প্যাক্ট যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু ক্ষতিকর কোনো জিনিস না। তবে হ্যাঁ, যদি কারো লো প্রেশারের কারণে অনেক বেশি তার মাথা ঘোরায়, অথবা মাথা ঘোরায় সে পড়ে যায়, অথবা তার অনেক বেশি দুর্বল লাগে, যদি সিমটম হয়, যেমন আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন একটা বলি, যে হঠাৎ করে বসা থেকে দাঁড়ালো, সাথে সাথে ধাম করে প্রেশারটা নেমে গেল, পেশেন্টটা পড়ে গেল মাথা ঘোরায়,
এটার জন্য ট্রিটমেন্ট প্রয়োজন। কিন্তু ইন জেনারেল একজন মানুষের প্রেশার যদি 70/40ও থাকে বা 80/50ও থাকে এবং সে যদি তার ডেইলি লাইফ সব ঠিকঠাক মতো লিড করতে পারে তাহলে এটা তার জন্য ক্ষতিকর কিছু না। যদি এরকম প্রেশার যা কারো থাকে অথবা আপনি যে নিম্ন সীমা বললেন তার নিচে কারো প্রেশার থাকে, স্বাভাবিকভাবে আপনি নিজেও বলেছেন যে মানুষরা এটা নিয়ে একটু উদ্বিগ্ন থাকে যে আসলে তাদের ক্ষেত্রে কি আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা যে এই প্রেশারটাকে স্বাভাবিক লেভেলে নিয়ে আসার জন্য তাদের লাইফস্টাইল, তাদের খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন? তাদের ক্ষেত্রে যেটা পরামর্শ, তার এই লো প্রেশারটা যদি তার কোনো সিমটম তৈরি না করে, অর্থাৎ তার যদি কোনো উপসর্গ না থাকে, তাহলে তার জন্য কোনো চিকিৎসার দরকার নেই। তার লাইফস্টাইল একজন নর্মাল স্বাভাবিক মানুষের যেমন লাইফস্টাইল, তার লাইফস্টাইলটা তেমনই হবে। আর যদি তার এটা কোনো সিমটম তৈরি করে অথবা দেখা গেল যদি ওল্ড এজ হয়, এই বয়সে সাধারণত যদি ব্লাড প্রেশারটা এই লেভেলে লো থাকে তাহলে দেখা যায় যে তাদের একটা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা হচ্ছে মানে পজিশনগত কারণে যে হাইপোটেনশন হয়, যে বসা থেকে উঠে দাঁড়ালো বা শোয়া থেকে উঠে দাঁড়ালো, তখন কিন্তু তার একটা হাইপোটেনশন হওয়ার একটা চান্স থাকে বা একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে, যে প্রেশারটা অনেক বেশি যখন মানে নেমে যাবে তখন কিন্তু তার একটা মাথা ঘুরায় পড়ে যাওয়ার, মানে ফল হয়ে তার একটা অ্যাক্সিডেন্টের বা অথবা ফ্র্যাকচার হওয়ার কিন্তু একটা রিস্ক থেকে যায়। সেক্ষেত্রে আমরা তাকে পরামর্শ দেই যে আপনি এই প্রেশারটাকে লো করা যাবে না। তার যদি অ্যান্টিহাইপারটেনসিভ কোনো মেডিকেশন খায় সেগুলো আমরা বন্ধ করে দেই। তার যদি দেখা যায় যে সল্ট ইনটেক কম হচ্ছে তাহলে আমরা একটু সল্ট ইনটেক বাড়াইতে বলি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কম্প্রেশন স্টকিংস দিতে বলি, যে পায়ের দিকে পুলিং হয় ব্লাডগুলো, তখন কম্প্রেশন স্টকিংস দিলে কিন্তু আর পায়ের দিকে পুলিংটা কম হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আর প্রেশারটা এভাবে ফল করতেছে না। তারপর আরও যেটা আমরা করতে পারি, যে আমরা কিছু ওষুধ ইউজ করতে পারি। আপনি জানেন ফ্লুড্রোকর্টিসন ইউজ করা হয়, সেক্ষেত্রে ওই যে সল্ট অ্যান্ড ওয়াটার রেস্ট্রিকশন করে তার প্রেশারটা কিন্তু লো হতে দেয় না। তাছাড়া তাকে আমরা আরও কিছু পরামর্শ দিব যে আপনি হঠাৎ করেই উঠে দাঁড়াবেন না, আগে উঠে বসবেন, বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে উঠবেন। একটানা অনেকক্ষণ দাঁড়াই থাকা যাবে না, হট হিউমিড ক্লাইমেটে একটানা অনেকক্ষণ বেশি দাঁড়ানো যাবে না, তাহলে তার এই ধরনের হাইপোটেনশন হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখান থেকে একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। মানুষের মাঝে একটি ধারণা প্রচলিত আছে যে প্রেশার যখন কমে যায় তখন কিছু বিশেষ খাবার তারা খাওয়ার একটা প্রবণতা দেখা যায়, যেমন ডিম, স্যালাইনের পানি, এগুলোর কোনো আসলে ভূমিকা রয়েছে কিনা? এগুলোর ভূমিকা টেম্পোরারি কিছু ভূমিকা আছে, যেমন স্যালাইন খেলে আমরা বলি যে তার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারটা একটু বাড়ে। আমরা যারা দেখা যায় যে সিমটোমেটিক হাইপোটেনশন নিয়ে আমাদের কাছে আসে, অথবা দেখা যায় আমাদের কার্ডিয়াক পেশেন্টরা অনেক সময় দেখা যায় যে যারা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ পায় বা হচ্ছে হার্ট ফেলুরের ড্রাগ যারা পায়, তাদের প্রেশারটা অনেক লো থাকে অনেক সময়, তারাও আমাদের কাছে এরকম সিমটম নিয়ে আসে। তখন কিন্তু আমরা সেক্ষেত্রে বলি যে আপনি হ্যাঁ একটু স্যালাইনের পানি খেতে পারেন। কিন্তু ডিম খেলে বা হচ্ছে মানে অতিরিক্ত অন্যান্য এনার্জি ড্রিঙ্কস এগুলো খেলে হাইপারটেনশন বা প্রেশার হাইপোটেনশনটা ইমপ্রুভ হয়, এটার কোনো সায়েন্টিফিক বেসিস কিন্তু নাই। অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমাদের আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ, যেটা আসলে তুলনামূলকভাবে বেশি কনসার্ন থাকার বিষয়। তো আমরা শুরুতে আপনার কাছে উচ্চ রক্তচাপ বিষয়ক যেটা জানতে চাই যে এই উচ্চ রক্তচাপ বিষয়টা আমাদের দেশে অথবা বৈশ্বিক বিবেচনায় এটা এত গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। উচ্চ রক্তচাপটা আমরা একজন কার্ডিওলজিস্ট হিসাবে প্রতিদিনের প্র্যাকটিসে যেটা দেখি যে উচ্চ রক্তচাপটা আমাদের দেশে না, শুধু সারা বিশ্বেই হচ্ছে একটা মহামারীর মতো, নীরব ঘাতক বলা হয় এটাকে, যে সারা বিশ্বে এটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্স জানেন তাহলে খুব অবাক হবেন যে সারা বিশ্বে যদি আপনার হিসেব করেন তাহলে নিয়ার অ্যাবাউট 8.2 মিলিয়ন পিপল, out of them 1.23 million people are suffering from hypertension, অর্থাৎ 1/8, যদি গ্লোবাল ডেটা বলেন 8 জনের মধ্যে একজন হাইপারটেনসিভ অর্থাৎ উচ্চ রক্তচাপে ভুগতেছেন। আর আমাদের বাংলাদেশের যে অ্যাভেলেবল ডাটা আছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রতি 4 জনে একজন, 25% অ্যাডাল্ট পপুলেশন কোনো না কোনোভাবেই তার হাইপারটেনশনে ভুগতেছে। সবচেয়ে অ্যালার্মিং যেটা সেটা হচ্ছে যে এই যে 4 ভাগের 1 ভাগ অ্যাডাল্ট পপুলেশন হাইপারটেনশন আছে, এর মধ্যে 50% নিয়ার অ্যাবাউট 46% এরা জানেই না যে তার হাইপারটেনশন আছে, তিনি জানেই না। জি। আর যারা জানে তার মধ্যে 42%, অর্থাৎ তাদেরও অর্ধেক, অর্থাৎ অর্ধেকের অর্ধেক যারা জানে তাদের মধ্যেও হচ্ছে 42% ভালোভাবে প্রেশারটা কন্ট্রোল করে না বা কন্ট্রোলে থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে টোটাল বার্ডেন আছে সেটা হচ্ছে আমাদের মোট অ্যাডাল্ট পপুলেশনের 1/4। জি।
4 ভাগের 1 ভাগ, মানে প্রতি 4 জনে একজনের উচ্চ প্রতি রক্তচাপ 4 জনে আছে। একজনের উচ্চ রক্তচাপ আছে। এই যাদের আছে তাদের মধ্যে অর্ধেক জানেই না যে তাদের আছে, আর যারা জানে, যে অর্ধেক জানে তারও অর্ধেক সঠিকভাবে চিকিৎসা নিচ্ছে না এবং কন্ট্রোল করতেছে না। আপনি দারুণ একটি তথ্য আমাদেরকে দিয়েছেন। আমরা তাহলে এর প্রাসঙ্গিকতায় যেটা জানতে চাই যে এই যে 4 জনে একজন, মানে এটা একটি অনেক বড় একটি সংখ্যা মানুষ যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাহলে তাদের এটা জানার উপায় কি? এবং পাশাপাশি আমরা এটাও জানতে চাই যে উচ্চ রক্তচাপ যাদের থাকে তাদের কি অন্য কোনো উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায় কিনা? আসলে উচ্চ রক্তচাপটা একটা রোগ যেটা আমরা ডক্টররা মেপে রোগীকে দেখে তারপরে ডায়াগনোসিস করি বেশিরভাগ ক্ষেত্রেই। এটাকে বলা হয় ডিজিজ অফ সাইন। বাট হোয়েন সিমটম অ্যাপিয়ার্স, যখন রোগীর উপসর্গ রোগী বুঝতে পারে, তখন এটা কিন্তু অনেক লেট হয়ে যায়। অর্থাৎ একজন মানুষের যদি রক্তচাপ আমরা বলছি যে 140/90 উপরে হলেই কিন্তু তার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, কিন্তু যখন 140/90 থাকে তখন কিন্তু একজন লোক বুঝতে পারে না, তার ওইভাবে সিমটমগুলো আসে না। কিন্তু যখনই সিমটম আসে, কি কি সিমটম আসতে পারে, তার একটা মানে মাথা ঘুরাইতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, তার চোখে একটু ব্লারিং হতে পারে, অর্থাৎ ঝাপসা দেখতে পারে চোখে। এই ধরনের সিমটম খুব ভেগ কিছু সিমটম হয়। মানে ফ্লোরিড, একটা জ্বরের রুগী জ্বর কাশি যেমন খুব সিগনিফিক্যান্ট, যে রুগীকে ঘরে থাকতে দিচ্ছে না, সে দৌড়ায়া ডক্টরের কাছে যাচ্ছে, কিন্তু ব্লাড প্রেশার এমন একটা রোগ যেখানে এই ধরনের সিভিয়ার কোনো সিমটম খুব সহজে হয় না। অর্থাৎ লং স্ট্যান্ডিং হাইপারটেনশন থাকার পরেই কিন্তু রোগী বুঝতে পারে যে সে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগতেছে। অনেক সময় এটা সরাসরি জটিলতা আকারেও প্রকাশ পায়। এক্স্যাক্টলি। এবং ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে যে আমাদের কাছে যখন কার্ডিওলজিস্ট দেখানোর জন্য যখন রোগীরা আসে, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম রোগীরই কোনো না কোনো একটা জটিলতা অলরেডি হয়ে গেছে, উচ্চ রক্তচাপ জনিত কোনো না কোনো জটিলতা হয়ে গেছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পাচ্ছি। আমরা এ পর্যায়ে জানতে চাই যে এই যে আপনি বললেন যে একজন উচ্চ রক্তচাপের রোগী যখন ডক্টরের কাছে আসে তখন সেটা মেপে আসলে কনফার্ম হতে হয় যে তিনি উচ্চ রক্তচাপ তার আছে কিনা। তো এই উচ্চ রক্তচাপ মাপার আদর্শ, মানে রক্তচাপ মাপার আদর্শ পদ্ধতিটা আমাদেরকে একটু জানাবেন। এবং পাশাপাশি আসলে যারা একেবারে সাধারণ মানুষ, যার কোনো লক্ষণ নেই, তারা আসলে নির্দিষ্ট কোনো সময় পর পর তার প্রেশার উচ্চ রক্তচাপ মেপে দেখা উচিত কিনা? এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি জানেন যে 2025 সালে আমরা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সেলিব্রেট করেছি 17 মে, জাস্ট কয়েকদিন আগেই। এবারের আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু মেজার ব্লাড প্রেশার অ্যাকুরেটলি। শুরু হয়েছে এভাবে, প্রতিপাদ্য বিষয়টা শুরুই হয়েছে এভাবে যে মেজার ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, অর্থাৎ ব্লাড প্রেশারটা আপনি সঠিকভাবে মাপেন, কন্ট্রোল ইটস অ্যান্ড লিভ লঙ্গার, এটাকে কন্ট্রোল করেন এবং বেশি দিন দীর্ঘজীবী হন। এটা ছিল আমাদের এবার প্রতিপাদ্য। অর্থাৎ তারা এবার যেটা করছে যে ব্লাড প্রেশার মাপার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের 50% লোকের ব্লাড প্রেশারটা সঠিকভাবে ডায়াগনোসিস হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? ডিউ টু ফল্টি ব্লাড প্রেশার। এখন কিন্তু ব্লাড প্রেশার সব জায়গায় অ্যাভেলেবল মাপা যাচ্ছে, অনেকের ঘরেও ব্লাড প্রেশার মেশিন আছে, বা পাশের ফার্মেসিতে গেলেও কিন্তু মেপে দিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? ব্লাড প্রেশার কেন ডায়াগনোসিস হচ্ছে না? ডিউ টু ফল্টি টেকনিক অফ ব্লাড প্রেশার মেজারমেন্ট। অর্থাৎ ব্লাড প্রেশার যখন মাপা হচ্ছে তখন কিন্তু যেই লোক মাপতেছে সেই ওরকম এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট না হওয়ার কারণে অথবা ফল্টি টেকনিকের কারণে আমাদের দেখা যায় কোয়ালিফাইড ডক্টর মাপলেও কিন্তু সেটা কিন্তু অ্যাকুরেটলি আমরা মেজার করতে পারতেছি না। তো সেটার জন্য আমাদের গাইডলাইনগুলো একটা কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে একটা মানুষের ব্লাড প্রেশার মাপলে সেটা অ্যাকুরেট হবে। প্রথমত হচ্ছে যখনই আপনি ব্লাড প্রেশারটা মাপবেন তার 30 মিনিট আগ থেকে পেশেন্টকে কিছু জিনিস আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন একজন মানুষ সিগারেট খেতে খেতে আসলো, আপনার এখানে এসে বসলো, আপনার প্রেশার মাপলেন, এটা কিন্তু হবে না। আমাদের গাইডলাইনে বলা আছে যে কফি, সিগারেট এবং অ্যালকোহল, এই তিনটা জিনিস 30 মিনিটস আগে থেকে তাকে অ্যাভয়েড করতে হবে ব্লাড প্রেশার মাপ। তারপর একজন মানুষ দৌড়ায় আসলো, আপনি ব্লাড প্রেশার মাপলেন, এটা কিন্তু হচ্ছে না। তাকে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিতে হবে, অ্যাটলিস্ট 5 মিনিট বসার পরে কিন্তু প্রেশারটা মাপতে হবে। তারপর বসার মধ্যে টেকনিক, অনেক সময় দেখা যাচ্ছে যে ফার্মেসিওয়ালার দোকানে গেল, তার দোকানে তো চেয়ার নাই বসার, তার সামনে ডেস্কের সামনে দাঁড়াইলো, দাঁড়ায় প্রেশারটা মাপলো, হায় রে আপনার তো অনেক বেশি প্রেশার, এটা হবে না। বাট ব্লাড প্রেশার মাপার জন্য রোগীর বসার কিন্তু একটা স্পেসিফিক ওয়ে আছে, একটা স্পেসিফিক নিয়ম আছে। সেটা কি? তার হচ্ছে ব্যাক সাপোর্ট থাকতে হবে,
অর্থাৎ তার চেয়ারের ইয়ের সাথে ব্যাগটা সাপোর্ট থাকতে হবে, তার ফুট যেটা পায়ের তালুটা ফ্ল্যাট সারফেসে থাকতে হবে, পায়ের তালু কিন্তু উপরে থাকা যাবে না অথবা বাঁকা তেরা থাকা যাবে না, পায়ের তালুটা ফ্ল্যাট সারফেসে থাকতে হবে, লেগটা ক্রস থাকা যাবে না, আনক্রসড লেগ, অনেকে হচ্ছে পায়ের উপর পা দিয়ে বসে, এটা করা যাবে না কিন্তু। তারপর যেটা হচ্ছে যে আমাদের আর্মটা সাপোর্ট থাকতে হবে, আর্মটা এভাবে ঝুলে থাকলে প্রেশারটা মাপা যাবে না, কিছু একটার উপরে এইভাবে সাপোর্ট থাকতে হবে, টেবিলের উপরে আর্মটা সাপোর্ট থাকতে হবে। তারপরে হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক ওবেস পেশেন্ট যারা অনেক মোটা, যাদের হচ্ছে হাতের আর্মটা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা নর্মাল যে কাপ আছে সেটা দিয়ে মাপি, এটাও কিন্তু হবে না, তার প্রপার সাইজড কাপ কিন্তু লাগবে। জি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কাপটাকে হচ্ছে হার্ট লেভেলে হচ্ছে আমরা আর্মের মধ্যে হচ্ছে কাপটাকে বাঁধবো, এবং এই বাঁধার ক্ষেত্রে যেটা করতে হবে যে এলবোর ক্রিজ থেকে 1 ইঞ্চ উপরে আমরা হচ্ছে এটাকে বাঁধবো। তারপর হচ্ছে কিন্তু ব্লাড প্রেশারটাকে আমাদের মেজার করতে হবে। মেজার করার ক্ষেত্রে আমরা প্রথমে ইনফ্লেট করব, ইনফ্লেট করে তারপরে হচ্ছে যে যেখানে গিয়ে আমি হচ্ছে ব্রাকিয়াল আর্টারিটা পাবো না, সেখান থেকে আবার আমি ডিপ্লেট করা শুরু করব। ডিপ্লেট করে তারপরে হচ্ছে ব্লাড প্রেশার। এখানে আরেকটা জিনিস থাকে যে অনেক সময় দেখা যায় যে প্রথমে একটা সাউন্ড হয়, এটা কিন্তু অনেকে মিস করে ফেলে, তাতে করে কিন্তু হাইপারটেনশনটা হাইপোটেনশন হয়ে যায়। তো সেক্ষেত্রে ওটাও মিস করা যাবে না, অর্থাৎ প্রথম যে আমি সাউন্ডটা শুনবো সেখান থেকেই আমাকে কাউন্ট করতে হবে যে এটাই আমার সিস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে। তারপর যেটা করতে হবে যে আমাদের 1 হাত মাপা হয়ে যাওয়ার পরে আরেক হাত মাপতে হবে, 2 হাতেই কিন্তু দেখতে হবে, 2 হাতে কম্পেয়ার করতে হবে। 2 হাতে কম্পেয়ার করে যদি 10-এর বেশি ডিফারেন্স পাওয়া যায় তাহলে এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। এটা ইন্ডিকেট করে যে তার কোনো হাতে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, তার ওই হাতের ভেসেলগুলোতে কোনো প্রবলেম আছে। এটা ইন্ডিকেট করে তার কার্ডিওভাস্কুলার মর্টালিটি বা কার্ডিওভাস্কুলার মরবিডিটি হওয়ার সম্ভাবনা বেশি। তারপর যেটা করতে হবে যে আমি প্রথমে ওই যে হাইপোটেনশনের কথা বলতে গিয়ে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের কথা বলছি, পেশেন্টকে দাঁড় করায় 1 মিনিট এবং 3 মিনিট পরে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আছে কিনা সেটা দেখতে হবে। আর আমাদের হাইপারটেনশন ডায়াগনোসিস করার জন্য প্রথম যখন আমাদের কাছে আসবে তখন আমরা অ্যাটলিস্ট 3 বার প্রেশারটা মাপবো। যদি কারো আমরা উচ্চ রক্তচাপ ডায়াগনোসিস করতে যাচ্ছি, আমি প্রথম আমার কাছে আসছে, সে বলছে যে কোনো না কোনোভাবে তার প্রেশারটা বেশি, আমি 3 বার মাপবো, 3 বার মেপে লাস্ট যে 2 বারের যে রিডিং, সে 2টা রিডিংকে আমি অ্যাভারেজ করে তারপরে কিন্তু ডিসিশন নিব তার এটা হাইপারটেনশন কিনা। অনেক ধন্যবাদ। তাহলে আরেকটা বিষয় আমরা জানতে চাই যে একজন মানুষ আপনাদের কাছে আসলো, তিনি আপনি তার প্রেশার মেপে সে প্রেশারটাকে বেশি পেলেন, যেটাকে আমরা উচ্চ রক্তচাপের সংজ্ঞায়িত করলাম, তখন থেকে কি তাকে ঘোষণা দেওয়া যাবে তিনি উচ্চ রক্তচাপের রোগী? এইটা বেসিক্যালি এটা নিয়ম না। আইডিয়াল নিয়ম হচ্ছে আমরা একজন পেশেন্টকে উচ্চ রক্তচাপের রোগী ঘোষণা করার আগে তার HBPM এবং ABPM দুইটা শব্দ আছে, হোম ব্লাড প্রেশার মনিটরিং এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। এই দুইটা ব্লাড প্রেশার দেখেই কিন্তু আমরা ডিসিশন নিতে হবে তাকে আমরা হাইপারটেনসিভ পেশেন্ট বলবো কিনা। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে এটা আমরা হচ্ছে মেনটেন করতে পারতেছি না, ঠিক আছে। দেখা যাচ্ছে যে হোম ব্লাড প্রেশার মনিটরিং কে করবে? পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট করবে। তাদের কিন্তু ওইভাবে ট্রেন করা, মেজারমেন্টের যে নিয়ম কানুন সব কিছু মেনটেন করা, এগুলো কিন্তু আমাদের সম্ভব হয়ে ওঠে না। এই জন্য বেসিক্যালি আমরা যেটা করি যে আমাদের অফিস বিপি মেপেই আমাদেরকে প্র্যাকটিক্যালি এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমি তাকে হাইপারটেনসিভ বলছি কিনা। কিন্তু আইডিয়াল নিয়ম হচ্ছে যখনই আমি অফিস বিপিটা অর্থাৎ আমার চেম্বারে আসার পরে বা হসপিটাল আসার পরে যে ব্লাড প্রেশারটা পাচ্ছি সেটাকে আমি জাস্টিফাই করব হোম ব্লাড প্রেশার এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংয়ের মাধ্যমে। সেখানেও যদি আমার সাজেস্টিভ হয় সেখানে লিমিটটা আরেকটু কম, 140-90 আমরা অফিসে যদি পাই, কিন্তু হোম ব্লাড প্রেশার মনিটরিংয়ের ক্ষেত্রে 135-85 এটার উপরে যদি পাই তাহলে ব্লাড অ্যাম্বুলেটরির ক্ষেত্রে 130-80, সেক্ষেত্রে কিন্তু একটু কমে আসে। তো তারপরেও কিন্তু ওইটা করেই তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু আমরা সেটা আমাদের ডিউ টু রিসোর্স কনস্ট্যান্ট বাস্তবতার নিরিখে আমাদের দেশে এখনো সম্ভব হচ্ছে না। অনেকের দেখা যায় যে উচ্চ রক্তচাপ বা রক্তচাপ মাপার জন্য এখন কিছু ডিভাইস পাওয়া যায়, অনেকের বাসাতেও সেটা রাখেন এবং সেটা ইজিলি যে কেউ সেটা ব্যবহার করতে পারেন, এই জন্য অনেকে বাসাতে রাখেন। এই ডিভাইস দিয়ে ব্লাড প্রেশার মাপার ব্যাপারে আপনাদের অভিমত? ডিভাইস দিয়ে ব্লাড প্রেশার মাপারে যেটা আমাদের অভিমত সেটা হচ্ছে আমরা এটাকে ডিসকারেজ করি না, আবার খুব বেশি এনকারেজও করি না। এইটা হচ্ছে যে আপনার বিপদের সাথে, অর্থাৎ আপনার বাসায় খুব বেশি কোনো প্রবলেম হলো, হঠাৎ করে অনেক বেশি মাথা ব্যথা বা ঘাড় ব্যথা শুরু হয়ে গেল, হতে পারে যে কোনো একটা ইনসাইটিং এজেন্টের কারণে আপনার ব্লাড প্রেশারটা অনেক বেশি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু কুইক স্ক্রিনিং এর জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন, প্রাথমিক ধারণা পাওয়ার জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন। কিন্তু আমরা যেটা ফেস করি যে আমাদের কাছে এসে বলেন যে আমার তো ব্লাড প্রেশার 155,
বাই 188 এরকম থাকতেছে, 145 বাই 85 85 এরকম থাকতেছে। মানে একটা অ্যাংজাইটি নিয়ে আমাদের কাছে কিন্তু রোগীরা চলে আসে যে আমার ব্লাড প্রেশার মনে হচ্ছে কন্ট্রোল হচ্ছে না। আসলে যেটা হয় যে যখনই একটা এরকম অটোমেটেড ডিভাইস দিয়ে মাপবে, সেটা কতটুকু স্ট্যান্ডার্ডাইজড এটা কিন্তু আমরা জানি না। জি জি। অর্থাৎ আমরা কনভেনশনাল যে ব্লাড প্রেশার মাপি সেটার সাথে এটাকে আমরা আসলে এজন্য আমি যেটা করি যে আমার যেটা অ্যাকুরেট মাপ আমি দিয়ে যেটা পাচ্ছি সেটার সাথে তার ওইটা কম্পেয়ার করে দেখি যে কত ডিফারেন্স আছে। দেখা যায় যে আমাদের যেটা এক্সপিরিয়েন্স সেটাতে দেখা যায় যে এই অটোমেটেড মেশিনগুলোতে সবসময় 8 থেকে 10 বেশি থাকে। তো সেক্ষেত্রে এটা আমরা রোগীকে ওইভাবে ডিরেকশন দিয়ে দিই যে আপনার এটা থেকে 10 বিয়োগ করবেন, তাতে করে কিন্তু রোগীদের অ্যাংজাইটিটাও কিছু কমে যায়। আমরা বুঝতে পেরেছি। মানে এটা হচ্ছে যে কারো যদি বাসায় থাকে এমনি প্রাথমিক ধারণা পাবেন, এবং এটা দিয়ে মেপে যদি তার ব্লাড প্রেশারটা অস্বাভাবিক কম বা বেশি মনে হয়, তখন সেটা আসলে যে ম্যানুয়াল পদ্ধতিতে মাপার ব্যাপারে বা চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই উচিত। আসলে আমাদের সময় হয়েছে একটি বিরতির, আমরা বিরতিতে যাব। তার আগে আমরা একটি প্রশ্ন আপনার কাছ থেকে উত্তর নিতে চাই যে উচ্চ রক্তচাপের জন্য ঝুঁকিপূর্ণ কারা বা উচ্চ রক্তচাপের বিশেষ কি কি কারণ রয়েছে? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমাদের যারা উচ্চ রক্তচাপের রোগী এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আমরা বলি যে প্রাইমারি হাইপারটেনশন, অর্থাৎ তাদের কোনো কারণ কিন্তু আমাদের জানা নেই, কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আছে বা এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, তার পারিপার্শ্বিক কিছু ফ্যাক্টর আছে, তার ফ্যামিলিয়াল কিছু ফ্যাক্টর আছে যেগুলোর জন্য উচ্চ রক্তচাপ হওয়ার কিন্তু একটা রিস্ক তার থেকে যায়। যেমন ধরেন কারো হচ্ছে ফ্যামিলিয়াল একটা ব্রেকডাউন আছে, তার কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। কারো হচ্ছে জব স্যাটিসফ্যাকশন নিয়ে প্রবলেম আছে, তার হতে পারে। কেউ খুব ডিপ্রেশনে থাকে, তার কিন্তু হতে পারে। এংজাইটিতে থাকে, তার কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। দেখা গেল কেউ একটু এমন জায়গা থাকে যেখানে অতিরিক্ত উচ্চমাত্রার শব্দ অথবা উচ্চমাত্রার এয়ার পলিউশন আছে, সেখানে কিন্তু তার একটা এটা ইনসাইটিং এজেন্ট হিসাবে কাজ করে। অথবা কেউ দেখা গেল যে সেডেন্টারি লাইফস্টাইল, সে হচ্ছে একদমই টোটালি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নাই, তার কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। দেখা গেল কারো ডায়েটের মধ্যে প্রবলেম আছে, যে অতিরিক্ত লবণ খায় বা অতিরিক্ত ফাস্ট ফুড খাচ্ছে, তার কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। অর্থাৎ আমরা যেটা বলি যে আমাদের মেজর যে প্রাইমারি হাইপারটেনশন সেটা কিন্তু কোনো স্পেসিফিক কারণ নাই, বাট অনেকগুলো ইনসাইটিং ফ্যাক্টর আছে অথবা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে বা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, যেগুলো থাকলে আমরা ধরে নিই যে তার এটা এই ফ্যাক্টরের কারণে উচ্চ রক্তচাপ হচ্ছে। যেমন আপনি দেখেন, আপনি একজন সার্জন, আপনার সার্জারির আগে কিন্তু আপনার এবং রোগীর দুইজনেরই কিন্তু একটু স্ট্রেস হয়। সেখানে কিন্তু যে এই স্ট্রেসের কারণে কিন্তু আমরা অনেক বেশি হাইপারটেনশন পাই। আমরা যখন আপনাদের সার্জারি থেকে রেফারেলগুলো দেখি, তখন দেখি যে জাস্ট অপারেশনের আগের দিন রোগীর প্রেশারটা অনেক বেশি বেড়ে গেছে, এর আগে কিন্তু ছিল না। রাইট। তাহলে এটা ডিউ টু স্ট্রেস। তাহলে অনেকগুলো ফ্যাক্টর আছে। এই পারিপার্শ্বিক যে ফ্যাক্টরগুলো সেগুলো আমাদের কনসিডারেশন করতে হয়, সেগুলো কনসিডার না করলে কিন্তু আবার আমি প্রপারলি তাকে ট্রিট করতে পারবো না। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে পেলাম। আমাদের সময় হয়েছে একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, যারা আমাদের এই আয়োজন উপভোগ করছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের দেখতে দেখতে একটি বিরতির সময় হলো, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভি স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর তা হচ্ছে উচ্চ রক্তচাপ। এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন ডাক্তার নাসির উদ্দিন সাগর। আপনাকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে উচ্চ রক্তচাপ নিয়ে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য পাচ্ছি এবং পরামর্শ নিচ্ছি। আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে উচ্চ রক্তচাপের একজন রোগী যদি আপনাদের কাছে আসে, অথবা একজন মানুষ আপনাদের কাছে যখন আসে এবং আপনারা মেপে যখন রক্তচাপ তার উচ্চ মাত্রায় পান, তখন সেসব রোগীদের ক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করানো দরকার? ধন্যবাদ। একজন উচ্চ রক্তচাপ রোগী যখন আমরা ফার্স্ট ডায়াগনোসিস করি, যখন আমাদের কাছে প্রথমবার মানে ফার্স্ট টাচ বা ইনিশিয়াল স্টেজে আসেন, তখন হচ্ছে আমরা তার বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এইটা এখানেও কিন্তু আমাদের দেশের লোকদের একটা ভুল ধারণা আছে বা ডক্টরদের প্রতি একটা ভুল ধারণা পোষণ করে থাকেন যে আমি প্রেশারের জন্য গেছি, আমাকে প্রেশারের 2টা ওষুধ লিখে দিলেই তো হচ্ছে, এখানে আর পরীক্ষা করতে হবে কেন? কিন্তু এখানে আমাদের বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন দেখার জন্য যে এই উচ্চ রক্তচাপটার কারণ কি এবং এ থেকে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। এটা কিন্তু আমরা খুব
ছোট ছোট কিছু পরীক্ষা করলেই কিন্তু অনেকটা ধারণা পেয়ে যায়। সেক্ষেত্রে আপনার প্রথমে যেটা আসে যে সিবিসি পরীক্ষা করে কিন্তু উচ্চ রক্তচাপের সাথে কোনো সম্পর্ক মেলানো যায় না, কিন্তু সিবিসি থেকে আমরা হিমোগ্লোবিনটা দেখে বুঝতে পারি যে তার পলিসাইথেমিয়া আছে কিনা। জি, পলিসাইথেমিয়া রুব্রা ভেড়াতে কিন্তু আপনার হাইপারটেনশন, জি, সেটা একটা জিনিস। তারপরে সিরাম ইলেকট্রোলাইট একটা পরীক্ষা আছে, এটা করি, যেখানে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রাটা রক্তে কতটুকু আছে সেটা আমরা দেখি। তো দেখা গেল যে পটাশিয়াম যদি কম থাকে সেটা কিন্তু একটা গাইড করে যে এই প্রেশারটা তার হতে পারে যে কোনো এন্ডোক্রাইন ডিসঅর্ডার জন্য। বিশেষ করে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন যখন সাসপেক্ট করি তখন দেখা যায় যে প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম বা হচ্ছে কুশিং সিনড্রোম বা কোন সিনড্রোম, এগুলো হচ্ছে কিন্তু ডায়াগনোসিসে চলে আসে। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে দেখা যায় যে পটাশিয়ামটা কম দেখি তাহলে বুঝতে পারি যে তার এটা ওইদিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাছাড়া আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করি, সিরাম টিএইচএসটা করি, কারণ আমরা জানি যে হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুইটাতেই কিন্তু প্রেশারটা বাড়তে পারে। জি। তারপর যেটা করি আমরা প্যারাথাইরয়েড হরমোনটা অনেক সময় সাজেস্ট করি। এটা ইনিশিয়ালটা আছে আমরা দেই, কারণ হচ্ছে যে হাইপার প্যারাথাইরয়েডিজমও কিন্তু আমাদের কাছে হাই প্রেশার নিয়ে প্রেজেন্ট করে। সিরাম ক্যালসিয়ামটা করতে দিই, সেটাও হাইপার প্যারাথাইরয়েডিজমের সাথে রিলেশন আছে। তারপর যেটা আমরা করি যে ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করি। ইউরিন এক্সামিনেশনে আমরা যদি দেখা যায় যে ইউরিনে প্রোটিন পাই ডিপস্টিক টেস্ট করে, বা ইউরিন রুটিন এক্সামিনেশনে যদি দেখি যে ইউরিন দিয়ে অ্যালবুমিন যাচ্ছে, তখন আমরা বুঝে নিই যে তার গ্লোমেরুলার যে ডিসফাংশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অথবা দেখা যায় যে যদি আমরা ইউরিনে অনেক বেশি সেডিমেন্ট থাকে, অনেক বেশি প্রোটিন থাকে, দেখা যায় যে নেপ্রোটিক বা নেপ্রাইটিক রেঞ্জ অফ প্রোটিনুরিয়া থাকে, তখন সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে এটা ডিউ টু গ্লোমেরুলার নেফ্রাইটিসের কারণে আমার এই প্রেশারটা হচ্ছে। তো সিম্পল একটা ইউরিন এক্সামিনেশন করেও কিন্তু আমি হাইপারটেনশনটা কেন হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারি। তারপর যেটা আমরা একটা ইসিজি করি। ইসিজিটা খুবই সিম্পল একটা টুল, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার হাইপারটেনশনটা যে হচ্ছে এটা কতদিন মেয়াদি হচ্ছে। এটা কি অনেক লং স্ট্যান্ডিং হাইপারটেনশন, এটার কারণে তার হার্টে কোনো চেঞ্জ হচ্ছে। আমরা দেখেন আপনি ইসিজিতে কিন্তু V1-এ যদি আমরা হচ্ছে দেখা যায় যে পি এর যে ডাউনওয়ার্ড ডিপ্লেকশন এটা যদি একটু বড় থাকে তাহলে আমরা ধরে নিই যে তার এলএ এনলার্জ আছে। জি। একটা হাইপারটেনসিভ পেশেন্টের যদি এলএ এনলার্জ থাকে তখন আমরা ধরে নিই যে এই যে হাইপারটেনশনটা বা এই উচ্চ রক্তচাপটা অনেক দীর্ঘমেয়াদী একটা উচ্চ রক্তচাপ। জি। তার মানে এটা কি হচ্ছে যে এই উচ্চ রক্তচাপটা দীর্ঘমেয়াদী থাকার কারণেই তার ডায়াস্টোলিক ডিসফাংশন হচ্ছে, সেখান থেকে তার এলএতে প্রেশার বাড়তেছে, এলএ প্রেশার বেড়ে কিন্তু এলএটা বড় হচ্ছে। জি। সিম্পল কয়েকটা টুল, এই জিনিসগুলো আমাদের একজন স্পেশালিস্ট হিসাবে যখন আমরা হাইপারটেনশন ট্রিটমেন্ট করতে যাই তখন আমাদের এই বেসিক ইনভেস্টিগেশনগুলো কিন্তু দেখা লাগে। জি, অনেক ধন্যবাদ। উচ্চ রক্তচাপের কোনো একজন রোগী যখন নিশ্চিত হওয়া যায় যে তিনি উচ্চ রক্তচাপের রোগী, তারপর তো চিকিৎসার প্রয়োজন হয়। জি। তো উচ্চ রক্তচাপের চিকিৎসার ক্ষেত্রে কি সবসময়ই ঔষধের প্রয়োজন হয় কিনা, বা ঔষধ ছাড়া কোনো নির্দেশনা রোগীদের জন্য রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমাদের দেশের লোকজন খুব সচেতন, আমি বলবো যে যখনই আমরা প্রেশারের ওষুধ দিতে যাই তখনই রোগীরা আমাদেরকে বারণ করেন যে স্যার আমি একটু লাইফস্টাইল চেঞ্জ করে দেখি, একটু দৌড়ায় দেখি, একটু খাবার দাবার চেঞ্জ করে দেখি। এটা কিন্তু গাইডলাইনেও বলা আছে যে উচ্চ রক্তচাপে যখনই আমরা ডায়াগনোসিস করব, ডায়াগনোসিস করার সাথে সাথে কিন্তু ওষুধ শুরু করব না, যদি না এটা খুব বেশি প্রেশারটা অনেক বেশি হাই হয়। সেক্ষেত্রে রোগীর জন্য 3 মাসের একটা সময় কিন্তু দেওয়া আছে। এই 3 মাস সময়ে নিজেকে শুধরানো যতটুকু সম্ভব, লাইফস্টাইল থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে, খাবার দাবারের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। যেমন তার যদি আগে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকে, সোডিয়ামটাকে আমরা রেস্ট্রিকশন করতে বলি, তার এডুকুয়েট ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবে। তার যদি স্যাডেন্টারি লাইফস্টাইল থাকে তাহলে সেটা সে চেঞ্জ করবে, অর্থাৎ তার একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। রেগুলার তাকে হচ্ছে জগিং বা ওয়াকিং বা সাইক্লিং যে কোনো একটা ফর্মে হচ্ছে তাকে কিছু না কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এই জিনিসগুলো, তারপর দেখা যায় যে স্মোকিংয়ের অভ্যাস আসে, স্মোকিংটাকে হচ্ছে তাকে ছেড়ে দিতে হবে। অ্যালকোহল যদি খাওয়ার অভ্যাস থাকে তাহলে অ্যালকোহলটা লিমিটেশন করতে হবে বা ছেড়ে দিতে হবে। তারপরে যদি ওভারওয়েট থাকে, ওবেস থাকে, তাহলে কিন্তু তার ওবেসিটিটাকে কমাইতে হবে। এই সব কিছু যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে এগুলোকে তার মডিফিকেশন করার জন্য আমরা 3 মাস সময় তাকে দিতে পারি। এই সবগুলো যদি সে আন্তরিকভাবে কমাইতে পারে তাহলে আমরা ধরে নেই যে তার এই ব্লাড প্রেশারটা ঔষধ ছাড়াই হচ্ছে তার টার্গেট যে 130/80, এটা কিন্তু আমাদের টার্গেট, এটাতে পৌঁছাইতে হবে যেভাবে আপনি পৌঁছাইতে পারেন। আপনি যদি 160-90 থেকে 130/80-তে নিয়ে আসতে পারেন 3 মাসে, তাহলে কিন্তু আপনার আর ঔষধ দরকার হচ্ছে না। গুরুত্বপূর্ণ তথ্য। সেক্ষেত্রে কোন প্রেক্ষাপটে একজন রোগীর
ঔষধ শুরু করতে হয়? এক্স্যাক্টলি, এই যে 3 মাস সময়, এই 3 মাস সময়টা যখন পার হয়ে যাবে তখন আমরা আবার একটা ফলো আপ করবো পেশেন্টকে। যদি দেখি যে তার প্রেশারটা 130/80 এর উপরে আছে এখনো, আগে যতই থাকুক সেটা যদি 130/80 এর উপরে থাকে, লাইফস্টাইল এডিকুয়েটলি মডিফিকেশন করার পরে, তাহলেই কিন্তু আমরা ওষুধ শুরু করে দিব। একজন রোগী যদি আপনাদের কাছে আসে অথবা হসপিটাল ইমার্জেন্সিতে আসে, যিনি আগে থেকে উচ্চ রক্তচাপের রোগী হিসেবে চিহ্নিত হননি বা তিনি নিজেও জানেন না, কিন্তু প্রথম যখন আসলেন তখন দেখা গেল তার রক্তচাপ অনেক বেশি, অনেক সময় এরকম রোগী আমরা পাই যে তার সিস্টোলিক রক্তচাপ 200-র উপরে উঠে যায়, ডায়াস্টোলিক প্রেশার 120, এরকম আমরা পেয়ে যাই অনেক সময়। তো এরকমও যদি প্রেক্ষাপটে চলে আসে, তাহলে ওই সময়ে ওই রোগীর ক্ষেত্রে ওষুধ তো অবশ্যই শুরু করতে হবে। এক্স্যাক্টলি, বা করণীয় কি? হ্যাঁ, যদি আপনার কোনো রোগীর রক্তচাপ অনেক বেশি থাকে, যেটাকে আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী 180/120, উপরেরটা সিস্টোলিক 180, নিচেরটা ডায়াস্টোলিক 120-এর বেশি যদি থাকে, তাহলে এটাকে আমরা ক্যাটাগরাইজ করবো হাইপারটেনসিভ আর্জেন্সি হিসেবে। জি, এই স্টেজে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে অবশ্যই তার প্রেশারটা আমরা 24 ঘন্টার মধ্যেই 25% কমাবো। আর যদি পেশেন্টের এটার সাথে টার্গেট অর্গান ড্যামেজ থাকে, তাহলে আমরা আরও প্রম্পটলি তার প্রেশারটাকে কন্ট্রোল করে ফেলবো। সেক্ষেত্রে কিন্তু কোনো লাইফস্টাইলের কথাবার্তা নাই, এবং সেক্ষেত্রে কোনো ওয়েট অ্যান্ড সি এর কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যখন আপনার 180/120 সাথে যদি কোনো টার্গেট অর্গান ড্যামেজ থাকে, তাহলে এটাকে হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রম্পটলি ট্রিটমেন্ট শুরু করতে হবে, এবং সাথে সাথেই হসপিটালে ভর্তি করেই কিন্তু, এটা কিন্তু সিসিইউতে ভর্তি করে ইন্ডিকেশন আছে যে হাইপারটেনসিভ ইমার্জেন্সি চিকিৎসা করা। তো ইমার্জেন্সি মানে কি, যে এত প্রেশার, সাথে যদি একটা তার হার্ট অ্যাটাক থাকে, সাথে যদি একটা ব্রেন স্ট্রোক থাকে, সাথে যার যদি অ্যাকিউট রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, অথবা দেখা যাবে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, বা হচ্ছে আবল তাবল বকতেছে, বা হচ্ছে খুব অস্থিরতা করতেছে, কনভালশন হচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে ওয়েট অ্যান্ড সি এর কোনো সুযোগ নেই। তখন কিন্তু খুব প্রম্পটলি হসপিটালে ভর্তি করে ইনজেকশনের মাধ্যমে আমরা প্রেশারের ওষুধ দিয়ে তখন প্রেশারটাকে কিন্তু কমাচ্ছি। ধন্যবাদ। আমরা আরেকটি তথ্য আপনার কাছে পেলাম, এবং এটাও আমরা একই সঙ্গে জানতে চাই যে উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে ঔষধ শুরু করার কোনো বিশেষ নিয়ম আছে কিনা, এবং এই ওষুধের ধরনগুলো কি কি হয়? এক্স্যাক্টলি, খাওয়ার ওষুধ, ইনজেকশন বা এগুলো? এক্স্যাক্টলি, এটা বেসিক্যালি ওষুধ শুরু করাটা একজন ক্লিনিশিয়ানের জাজমেন্ট, কিন্তু যেটা নিয়ম সেটা হচ্ছে যে একজন পেশেন্ট যদি তার খুব বেশি বয়স না হয়, খুব বেশি ফ্লেল না হয়, অথবা তার যদি দেখা যায় যে কোনো কোমরবিডিটিস না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ঔষধ যেটা শুরু করার কথা বলা আছে যে আমরা ডুয়েল থেরাপি দিয়ে শুরু করব, অর্থাৎ দুইটা এজেন্ট দিয়ে আমরা হচ্ছে তার অ্যান্টিহাইপারটেনসিভ শুরু করব। এটার কারণ আছে, এটা কারণ হচ্ছে যে আমাদের দেশের রোগীদের যেটা প্রবলেম হয়, যে আমি যদি দুইটা ওষুধ লিখে দিই আলাদা আলাদা, তাহলে কিন্তু সে করবে কি, কয়েকদিন দুইটা খেয়ে তারপর একটা নিজে বন্ধ করে দিবে, তারপর হচ্ছে একটা কন্টিনিউ করবে। কিন্তু এখানে যদি সিঙ্গেল পিল কম্বিনেশন বলা হয়, এটাকে এসপিসি, সিঙ্গেল পিল কম্বিনেশন, অর্থাৎ একটা পিলের মধ্যেই হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকে। তো আপনি জানেন যে আমাদের দেশে এখন এই কম্বিনেশন ওষুধ কিন্তু বাজারে অনেক বেশি অ্যাভেলেবল। যেমন আমাদের ফার্স্ট স্টেজে আমাদের অ্যান্টিহাইপারটেনসিভ আমরা শুরু করব হচ্ছে লো ডোজে একটা সিঙ্গেল ডাবল পিল কম্বিনেশন দিয়ে। সেখানে হচ্ছে কি থাকবে, একটা এসি ইনহিবিটর অথবা এআরবি থাকবে, সাথে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থাকবে। ঠিক আছে, এই কম্বিনেশনগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। আমরা ইনিশিয়াল স্টেজে আমরা ব্লাড প্রেশার জাজমেন্ট করে আমরা কিন্তু লো ডোজেই শুরু করব, লো ডোজ ডাবল কম্বিনেশন দিয়ে শুরু করব। তারপর হচ্ছে আমরা 1 মাস পরে ফলো আপ করব। এটা 1 থেকে 3 মাস, প্রিফারেবলি 1 মাস পরে আমরা ফলো আপ করি। 1 মাস পরে ফলো আপ করে যদি দেখি যে তার এডিকুয়েট এটা কন্ট্রোলে আসছে, আমাদের টার্গেট কিন্তু 130/80 অলওয়েজ, যে আমার 130/80-তে আসছে কিনা। যদি 130/80-তে মেনটেন হচ্ছে, তাহলে এটা কিন্তু আমরা কন্টিনিউ করব। আর যদি তারপরেও 130/80-তে না আসে, তাহলে হচ্ছে আমরা কিন্তু আরেকটু ডোজ বাড়াবো, অথবা অর্থাৎ ডাবল কম্বিনেশন যেটা দিচ্ছি এটার হাইয়েস্ট ডোজে যাব। তারপর আবার সেম ভাবে 1 মাস পরে আমরা আবার ফলো আপ করবো। যদি দেখি যে না এটা হচ্ছে না, তখন হচ্ছে আমরা ট্রিপল কম্বিনেশনে যাব। ট্রিপল কম্বিনেশনে এটার সাথে একটা থায়াজাইড বা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স যোগ করে দিব। এরপরও যদি দেখি ফলো আপ করে আমার এটা কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু এটাকে আমরা ধরে নিব যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। অর্থাৎ 3টা ঔষধের হাইয়েস্ট ডোজ দেওয়ার পরেও যদি কারো কন্ট্রোল না হয়, তখন এটাকে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলি। সেটার ম্যানেজমেন্ট কিন্তু আলাদা। এই উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে আমাদের একটি কথা প্রচলিত আছে, বা মানুষেরাও জানে, বা তাদেরকে এভাবেও বোঝানোর চেষ্টা করা হয় যে উচ্চ রক্তচাপের ঔষধ যদি কেউ খাওয়া শুরু করেন, তাহলে সেটা তাকে খেয়ে যেতেই হবে। আসলে এই উচ্চ রক্তচাপের ঔষধ তাকে কতদিন খেতে হবে? এটাকে আজীবন খেয়ে যেতে হবে কিনা?
হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের দেশীয় লোকজনের একটা ধারণা আছে যে আমি একবার প্রেশারের ওষুধ শুরু করলে আজীবন খেতে হবে। আবার কেউ কেউ ভয়ে শুরুই করেন না যে শুরু করলে তো আজীবন খেতে হবে। আবার কেউ কেউ এরকমও করেন যে 1 মাস ওষুধ খাওয়ার পরে যখন দেখলো যে প্রেশারটা নর্মাল হয়ে গেছে তখন কিন্তু কারো মতামত ছাড়াই কিন্তু প্রেশারের ওষুধটা বন্ধ করে আরও 2 মাস পরে আমাদের কাছে আবার আসেন যে আমার তো প্রেশার নর্মাল হয়ে গেছিল, বন্ধ করে দিছি, এখন কি অবস্থা দেখেন। তখন দেখা যায় যে তার আবার প্রেশারটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এর মাঝে অনেকে তো অনেক জটিলতাও অনেক জটিলতা দেখা যায় যে অনেকে 1 বছর 1.5 বছর পরেও আসেন যে আমার তো প্রেশার কমে গেছিল, বন্ধ করে দিছি 6 মাস আগে, এখন আসছি দেখেন কি অবস্থা। কিন্তু এই যে লং স্ট্যান্ডিং 6 মাস তার ওষুধটা বন্ধ ছিল, তাতে করে কিন্তু তার মাইক্রোভাস্কুলার বা হচ্ছে টার্গেট অর্গান যেগুলো আছে এগুলোতে কিন্তু ড্যামেজ শুরু হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু উচিত না। একজন স্পেশালিস্ট ডক্টর দেখে সিদ্ধান্ত নেবেন যে আপনার এই প্রেশারের ওষুধটাকে কন্টিনিউ চলবে নাকি ডোজ কমাইতে হবে নাকি ডোজ বাড়াইতে হবে। নিজে নিজে ওষুধ কমানো বাড়ানো এটা কোনোভাবেই উচিত না। এবং সেই সাথে একই প্রাসঙ্গিক আরেকটি বিষয় জানতে চাই যে একজন মানুষের একটু খারাপ লাগছে, এখন যেহেতু রক্তচাপ মাপার উপায় উপকরণ গ্রাম পর্যায় পর্যন্ত আছে, তো কেউ একজন প্রেশারটা একটু মেপে নিলেন, মেপে নেওয়ার পরে একটু বেশি পেলেন, তিনি দোকান থেকে একটা ওষুধ নিয়ে খেয়ে নিলেন, এই বিষয়টাকে আপনি কি পরামর্শ দেবেন? না, এইটা খুব হয় যে আমার প্রেশার বেড়ে গেছিল, দোকানে গেছি মাপছি, এটাতে আমাকে এই ওষুধটা দেওয়া হয়েছে। এই তাতে করে যেটা প্রবলেম হয় যে যখন আমাদের কাছে আসেন, ধরেন গতকালকে সন্ধ্যায় তার প্রবলেমটা হয়েছিল, তখন সে মেপে একটা ওষুধ খাইছে, তার পরের দিন আমার কাছে আসছে, তাহলে কি হলো, আমি এখন যে প্রেশারটা মাপবো এটা কিন্তু আমি মিসগাইডেড হচ্ছি যে তার আসলে এক্স্যাক্টলি প্রেশারটা কত ছিল এটা কিন্তু আমি জানতেছি না। তারপরে এই ওষুধটার হাফ লাইফ শেষ হওয়ার পরে, অর্থাৎ যদি অ্যামলোডিপিন বিশেষ করে খাওয়ানো হয়, এটা কিন্তু 2 দিন তার অ্যাকশন থাকে, অলমোস্ট 36 to 48 আওয়ার্স মতো। তো এই ডিউরেশনটা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি তার অ্যাকুরেট ব্লাড প্রেশারটা পাচ্ছি না। তো আমাদের কাছে যখন আসে দেখা যায় যে হ্যাঁ হতে পারে তার ব্লাড প্রেশার অনেক বেশি, যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি আমরা তখন তাকে আদার্স মেডিকেশন যেগুলো কন্টিনিউ করবো ওরকম শুরু করে দিই। কিন্তু প্রবলেম হয় যেখানে যে আমি যখন মেপে দেখি যে তার প্রেশারটা একদমই নর্মাল, তার মানে কি তার ফার্স্ট ডায়াগনোসিসটা যেটা সেটা ভুল ছিল এবং সে যে ওষুধটা খেয়েছে সেটা ইনঅ্যাকুরেটলি খেয়েছে। তো এইভাবে আসলে বেসিক্যালি প্রেশারের ওষুধ অন্তত আমি সাজেস্ট করব যে ফার্মেসি থেকে একটা নিয়ে খেয়ে ফেললাম, এটাতে কিন্তু সমাধান না। আর আপনার যদি অ্যাকুট ইমার্জেন্সি ডেভেলপ করে তাহলে তো ডেফিনেটলি আপনি হসপিটালে যাবেন, কিন্তু একটু খারাপ লাগলো এটার জন্য সাথে সাথে ফার্মেসি থেকে একটা করে প্রেশারের ওষুধ খেলে কিন্তু আপনার এটা মাস্ক হয়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি, তার যদি হাইপারটেনশন থাকেও তাহলে কিন্তু তার সিমটমটা মাস্ক হয়ে যাচ্ছে, একটা ওষুধ খাওয়ার পরে কি সে ভালো লাগতেছে, এভাবে আরো 2 মাস 6 মাস 4 মাস চলে গেল, তারপর আবার প্রবলেম হলো, সঠিক চিকিৎসাটা কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা এই প্রাসঙ্গিকতায় একটা বিষয় জানতে চাই যে যেটা আমরা একটু আগে আপনার কাছে জানার চেষ্টা করেছিলাম, আরেকটু পরিষ্কার হতে চাচ্ছি যে একজন মানুষ উচ্চ রক্তচাপ যিনি ডায়াগনোসিস তার কনফার্ম হলো, তিনি উচ্চ রক্তচাপের জন্য প্রয়োজনীয় ওষুধ খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ মতো, অনেক দিন ধরে খাচ্ছেন, কয়েক মাস কয়েক বছরও হতে পারে, তার কি আসলে পরবর্তী জীবনের পুরো জীবনই এই ওষুধটা খেয়ে যেতে হবে, নাকি পরবর্তী সময়ে আবার সেই ওষুধ বন্ধ করে দিয়ে স্বাভাবিকভাবে ওষুধ ছাড়াই সুস্থ থাকার সম্ভাবনা থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আপনাকে বেশ কয়েকটা রিস্ক ফ্যাক্টরের কথা বলেছিলাম। যদি কারো ওরকম কোনো রিস্ক ফ্যাক্টর থাকে যে সে এখন খুব মেন্টাল স্ট্রেসে আছে, তার এখন কোনো এনভায়রনমেন্টাল খুব একটা প্রবলেমের মধ্যে আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা তার যদি প্রেশার বেশি থাকে এবং সেটা যদি ওয়ারেন্ট করে যে তাকে আমরা ওষুধ দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা তার ওষুধটা দেই। তারপর তার যখন এক্সাইটিং এজেন্টটা চলে যাচ্ছে তখন কিন্তু আমরা সেক্ষেত্রে আবার কিন্তু প্রেশারের ওষুধটা ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে কিন্তু সুযোগ থাকে, কিন্তু সবার ক্ষেত্রে এটা সম্ভব হয় না। বিশেষ করে প্রাইমারি হাইপারটেনশনের যে রোগী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক দিন কন্টিনিউ করতে হয় এবং একটা পর্যায়ে গিয়ে যদি সে লাইফস্টাইল খুব ভালো মডিফিকেশন করতে পারে তখন সেক্ষেত্রে আমরা ডোজটা কমাই আনি বা বন্ধ করতে পারি। কিন্তু যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ঔষধের দরকার হয় তাদের ক্ষেত্রে আসলে প্রয়োজনে তাকে নিরাপত্তার স্বার্থে সুস্থতার স্বার্থে সারা জীবনই ওষুধ খাওয়া লাগতে পারে, মানে মানসিকভাবে রেডি থাকতে হবে যে আমার সারা জীবনেই খাওয়া লাগবে। তবে যদি এডিকুয়েটলি লাইফস্টাইল মডিফিকেশন করা হয়, খাবারের যে হ্যাবিট সেগুলো চেঞ্জ করা হয়, স্যারেন্টারি লাইফস্টাইলটা মডিফিকেশন, তাহলে কিন্তু সে ওষুধ
এর ডোজটা আমরা কিন্তু কমায় নিয়ে আসা গ্রাজুয়ালি সম্ভব। কমায় নিয়ে আসা সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রশ্নে চলে আসব, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপের কোনো রোগী যদি অবহেলার কারণে বা সচেতনতার অভাবের কারণে, যেহেতু এটার আপনি বলেছেন যে একটা নীরব ঘাতক, রক্তের মধ্যে তার চাপ বাড়ে, বাহ্যিকভাবে দেখা যায় না, বা প্রাথমিক অবস্থায় তিনি সেরকম কোনো ব্যথা বা কষ্টও হয়তো বা অনুভব করেন না, তো এই রোগী যদি ঠিকমতো চিকিৎসা না নেন অথবা চিকিৎসা কোনোভাবে যদি তিনি অবহেলা করেন, কি কি জটিলতা হতে পারে আমরা আপনার কাছে শুনবো। আমার একটি ফোন এসেছে, আমরা ফোনটি নেওয়ার পরে এই উত্তরে আসছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আমি আসসালাম। শাইন বলছিলাম। আমি জি। আপনাদের ইয়েটা দেখছিলাম তো জি। আমার প্রবলেম যেটা আমার কথা কি শুনতে পাচ্ছেন? দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রবলেমটা হচ্ছে যে আমার উচ্চ রক্তচাপ আসলে 1 মাস বা 2 মাস পরে আপনার ইয়েটা হয়ে যায় আমার অনেক বেশি, মানে 180 বা 200 বা 140 এমন থাকে। জি বাট এটা খুব গণনা হয় না, আমার হয়ে হচ্ছে আপনার 1 মাস 2 মাস এমন পরে পরে, মানে জি একবার। জি এটা থেকে আমি কি করণীয় বা কি করা যেতে পারে কিছু জানতে চান কি স্যার? বলবেন? হ্যাঁ, আপনি আপনার সঙ্গে থাকা আপনার বয়সটা একটু বলবেন আমাদের। আমার বয়স হচ্ছে 29। মাঝে মধ্যে কি অতিরিক্ত ঘাম হয় কিনা আপনার? মানে জি জি যখন প্রেশারটা বাড়ে তখন কি বুক ধড়ফড় করে বা অতিরিক্ত ঘাম হয় বা খুব বেশি অস্থির লাগে বা এরকম হয়? জি আমি আসলে আমার পিছন সাইডটা খুব ব্যথা করে, আর হচ্ছে আমি উপরের দিক তাকাতে পারি না, নিচের দিক তাকাতে পারি না, আমি সবসময় উপরের দিক তাকাতে থাকতে হয়। খুব বেশি অস্থিরতা লাগে বা অনেক ঘাম হয় এরকম হয় বা বুক ধড়ফড় করে এরকম হয়? বুক ধড়ফড় তেমনটা আসলে ওইভাবে বোঝা যায় না, কারণ ওই সময় তো আমার মানে সিরিয়াসলি মাথা ব্যথা করে অনেক বেশি। মাথা ব্যথা হয়? মাথা ব্যথা মাথা দিয়ে ব্যথা হয়তো হয়। উনি বুঝতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ওনার প্রশ্ন শুনে যেটা আমার মনে হচ্ছে যে কনসিডারিং তার এজ 29, এই বয়সে আমরা সাধারণত 200 বা 140 বা 220 বা 140 এই প্রেশারটাকে আমরা আমাদের প্রথমে যেটা চিনতে হবে যে এটা সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। সেকেন্ডারি হাইপারটেনশন মিন্স যে তার বডিতে কোনো অর্গানে এমন কোনো অসুবিধা থাকতে পারে যেখান থেকে তার হাইপারটেনশনটা ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ সাধারণ যেটা প্রাইমারি হাইপারটেনশন সেটা কিন্তু আমরা এত কম বয়সে এত বেশি লিমিটে এত বেশি মাত্রার পাই না কিন্তু। তো ওনার যেহেতু এটা, উনি আবার আরেকটা প্যাটার্ন উনি বলছে যে 1 মাস পর পর 2 মাস পর পর হয়। তো আমরা জানি যে ফিওক্রোমোসাইটোমা এটাতে কিন্তু এরকম হয় যে তার অকেশনালি হচ্ছে তার ফ্লাশিং হয়, অকেশনালি হচ্ছে হেডেক, অকেশনালি হচ্ছে তার প্রেশারটা কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনার প্রতি আমার পরামর্শ যেটা থাকবে যে এখানে আমাদের ফিওক্রোমোসাইটোমার সাথে কিছুটা মিলে, আবার সেক্ষেত্রে এটা প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজমও হতে পারে। তো আপনার প্রতি যেটা পরামর্শ থাকবে, হইতে পারে এটা প্রাইমারি হাইপারটেনশনও হতে পারে, কিন্তু আমাদের এই সব ক্ষেত্রে যেটা করা হয় যে 40-এর নিচে কারো যদি এরকম অ্যাক্সেলারেটেড হাইপারটেনশন থাকে তাহলে তাকে অবশ্যই সেকেন্ডারি হাইপারটেনশনের ওয়ার্কআপ করাতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলছি যে আপনার ইনিশিয়ালি একটা সিরাম ইলেকট্রোলাইট করলে কিন্তু বোঝা যাবে এটা। এখানে যদি হাইপোক্যালেমিয়া থাকে তাহলে কিন্তু তার এন্ডোক্রাইন কোনো ডিসঅর্ডার থাকতে পারে, সেক্ষেত্রে সেটা হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমও থাকতে পারে, বা হচ্ছে কোনো অ্যালডোস্টেরন অ্যাবনর্মালিটিসও থাকতে পারে। এই জন্য হচ্ছে ওনাকে যেটা করতে হবে যে একজন স্পেশালিস্ট ডক্টরের সাথে কনসাল্ট করে সেকেন্ডারি হাইপারটেনশনের যেই কারণগুলো ওনাকে ফিজিক্যালি এক্সামিনেশন করে আরেকটু মনে হয় যে এই কারণে হতে পারে, সেই কারণগুলোর স্পেসিফিক যে ইনভেস্টিগেশন সেটা করে তারপরে কিন্তু আসলে কনফার্ম হতে হবে যে তার এই প্রেশারটা কেন হচ্ছে। আর এখন যেটা যে লেভেলে হচ্ছে সেই লেভেলে কিন্তু ওনাকে ওয়েট অ্যান্ড সি এর কোনো সুযোগ নেই এবং এটাকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে এই লেভেলে যদি ব্লাড প্রেশার কারো থাকে তাহলে কিন্তু খুব সহজে তার টার্গেট অর্গানে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে এবং টার্গেট অর্গানের ড্যামেজ। দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন। আমরা শেষ প্রশ্নের যেটি আপনার কাছ থেকে উত্তর নিতে চাই, এটির মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ, যে উচ্চ রক্তচাপের কোনো রোগী যদি অবহেলা করে অথবা সচেতনতার অভাবের কারণে তিনি ঔষধ ঠিকমতো না খান বা চিকিৎসা সঠিক মতো না করেন, তার কি কি জটিলতা হতে পারে?
অলরেডি আমরা হচ্ছে আলোচনার মধ্যেই কিন্তু অনেকগুলো জটিলতার কথা চলে আসছে। তারপরে আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের হাইপারটেনশনের টার্গেট অর্গান ড্যামেজ বলা হয় একটা কথাকে, অথবা হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ বলা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের 4টা ভাইটাল অর্গান শরীরের, সেটা হচ্ছে যে চোখ দিয়ে শুরু, আমরা চোখ দিয়ে দেখি, দুনিয়ার সৌন্দর্যটাকে অবলোকন করি। হাইপারটেনশনের ফার্স্ট টার্গেট কিন্তু চোখ, চোখে হাইপারটেনসিভ চেঞ্জগুলো আমরা খুব আর্লিতে পেয়ে যাই। তারপর একটা পর্যায়ে গিয়ে কিন্তু হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ডেভেলপ করে, প্যাপুলোইডিমা হয়। নেক্সট কিন্তু ফাইনাল স্টেজে কিন্তু ব্লাইন্ডনেস, একটা উচ্চ রক্তচাপের জটিলতার কারণে অন্ধত্ব চলে আসে। তাহলে হচ্ছে এটা ভয়ঙ্কর বিষয়, এটা তাহলে অবহেলা করা যাবে না। তারপর আমাদের হার্ট, একটা ভাইটাল অর্গান, যদি অনেক বেশি প্রেশার থাকে হার্টে, ইনিশিয়াল আমি বললাম যে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয়, তারপরে হার্টে অ্যাটাক হতে পারে, হার্ট ফেইল হতে পারে, হার্ট অকেজো হয়ে যেতে পারে এবং হার্ট অ্যাটাক হয়ে মারাও যেতে পারে পেশেন্ট। তাহলে হচ্ছে নেক্সট ভাইটাল অর্গান হচ্ছে হার্ট। ব্রেইন, সেন্ট্রাল অর্গান, ব্রেইন ছাড়া তো একজন মানুষের জীবন কল্পনা করা যায় না। ব্রেইনে অনেকগুলো প্রবলেম হতে পারে, সে মধ্যে স্ট্রোক হতে পারে, তার হেমোরেজিক বা ইস্কিমিক যে কোনো স্ট্রোক হতে পারে, মাইক্রো ইনফার্ক্ট হয়ে ভাস্কুলার ডিমেনশিয়া হতে পারে। অর্থাৎ একটা অনেক দিন যাবত দেখা যায় তার প্রেশারটা বেশি, ওষুধ খাচ্ছে বা খাচ্ছে না, তার কিন্তু একটা পর্যায়ে ছোট ছোট অনেকগুলো, আমরা কিন্তু সিটি স্ক্যান করলে পাই যে মাইক্রো ইনফার্ক্ট, অনেকগুলো ইনফার্ক্ট থাকে। এখান থেকে কিন্তু তার একটা পর্যায়ে কিন্তু ভাস্কুলার ডিমেনশিয়া হয়, আরও অনেকগুলো কমপ্লিকেশন হয়, কনভালশন হয়, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি বলা হয়। সেগুলো নিয়ে আমাদের কাছে হসপিটালে আসতেছেন। তারপর আরেকটা অর্গান যেটা ভাইটাল, কিডনি। অর্থাৎ আপনি দেখেন চোখ, হার্ট, ব্রেইন, কিডনি, এই 4টা কিন্তু হাইপারটেনশনের টার্গেট। অর্থাৎ প্রেশারটা যদি আমি কোনোভাবে পুষি বা লালন পালন করি, তাহলে কিন্তু আমার এই 4টা জায়গায় সে হচ্ছে প্রবলেম করতেই থাকে। এই প্রবলেমগুলো আপনি এমনভাবে বললেন বা আমরা বুঝলাম যে আসলে এটা তো একটা স্থায়ী ক্ষতি করে দিতে পারে, তার স্থায়ী অন্ধত্ব, ব্রেইনে যদি একটা স্ট্রোক হয় তাহলে তো স্থায়ীভাবে প্যারালাইসিস হয়ে যাচ্ছেন, তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, পরিবারের বোঝা হয়ে থাকছেন। তাহলে এই উচ্চ রক্তচাপকে তো কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই। আমরা আসলে শেষ করবো আমাদের দর্শকদের প্রতি আপনি শেষ মিনিটে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা এটাকে গুরুত্ব সহকারে যাদের প্রয়োজন চিকিৎসা নেওয়ার জন্য দর্শকদের যদি প্রতি আপনার যে পরামর্শ। ধন্যবাদ আপনাকে। আসলে উচ্চ রক্তচাপ অসংক্রামক ব্যাধি যেগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশে ডিসএবিলিটি এবং হচ্ছে আমাদের দেশে যে টোটাল বার্ডেন সেটা বাড়ানোর জন্য কিন্তু উচ্চ রক্তচাপের অনেক ভূমিকা আছে। তো এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে। আপনাকে ডক্টর বলল সেটাতে কিন্তু কাজ হবে না, আপনি নিজেই সচেতন হতে হবে, নিজেরাই হচ্ছে উদ্যোগী হতে হবে, এবং উচ্চ রক্তচাপকে সামলানোর জন্য যতটুকু লাইফস্টাইল চেঞ্জ করা লাগে, খাবার দাবার কন্ট্রোল করা লাগে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো লাগে, স্মোকিং পরিহার করা লাগে, ওয়েট কমানো লাগে, সব কিছু কিন্তু আপনাকে নিজ উদ্যোগে করতে হবে। কেউ কিন্তু আপনার বাসায় গিয়ে করে দিয়ে আসবে না। তা এতে করে আমাদের নিজেদের সচেতনতা খুব জরুরি। আর যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের যে কমপ্লিকেশনগুলোর কথা বললাম সেগুলো যদি হয়ে যায়, তাহলে বেসিক্যালি আমাদের খুব ভালো কোনো চিকিৎসা করা থাকে না। একটা হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু তার ডিসএবিলিটি যেটা সেটা আমরা ফুল প্রিভেন্ট করতে পারি না। একটা ব্রেন স্ট্রোক হয়ে গেলে কিন্তু তার কর্মক্ষমতাটা আমরা ফিরে দিতে পারি না। তার যেদিকে প্যারালাইসিস হয়েছে সেটা কিন্তু আমরা ঠিক করে দিতে পারি না। কিডনি যদি একবার ইনজুরি হয়, একবার যদি সিকেডি ডেভেলপ করে, কিডনি ফেল যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা লাইফ লং আর কোনো চিকিৎসা নেই। অর্থাৎ আজীবন আপনাকে এবং আপনার পরিবারকে সেটার কিন্তু বোঝা টানতে হচ্ছে। তাহলে খুব সিম্পল একটা ডিজিজ, খুব সিম্পল তার সাইন সিমটম, কিছুই আমাকে বুঝতে দিচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে আমার এমন ক্ষতি করতেছে যেটার কোনো চিকিৎসা নাই। তাহলে হচ্ছে এটার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে উদ্যোগী হতে হবে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ওষুধ খাওয়া লাগলে রেগুলার ওষুধ খেতে হবে এবং ডাক্তারের টাচে থাকতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে আলোকিত করেছেন, আমাদের দর্শকদেরকে অত্যন্ত চমৎকার পরামর্শ দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। আর সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে বেশ মনোযোগ সহকারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করলেন, আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনাদের জন্য উপকারী অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। দর্শক, আসুন আমরা নিজেদের প্রয়োজনে নিজেরা সচেতন থাকি, নিজেরা সুস্থ থাকি, সুন্দর থাকি এবং সমৃদ্ধ জীবনযাপন করি। আগামী পর্বে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।